পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল এখন ইহুদিদের জন্যই নিরাপদ নয়। উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি সামরিক বাহিনী নিজের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল আকসা স্টর্মে অভিযানের পর ইসরায়েল ও অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইহুদি পালিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্যটি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব ইহুদি ইসরায়েল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা 29% ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং 71% ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে কোনোভাবেই আশাবাদী নয়। সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপের ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, শতকরা 50% ইহুদি অপারেশন আল আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন জানেন। এ সমীক্ষায় দেখা গেছে, শতকরা 84% ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 69% ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। ইহুদি জনসাধারণদের নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার প্রত্যয় বুকে নিয়ে ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ফিলিস্তিনিদের নিরীহ মানুষের উপর বছরের পর বছর ধরে নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত বছর অক্টোবরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর নির্মমতার মাত্রা ক্রমেই আরও বৃদ্ধি পায়। এতে গত 10 মাসে 40,000-এর বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষ নিহত হয়েছে। দেশে অরাজকতা ও ইসরায়েলি সামরিক বাহিনীর নির্যাতনের মাত্রা দেখেই এখন ইহুদি সাধারণ মানুষ তাদের নিরাপত্তার স্বার্থে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। নতুন এক ইস্যুকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ জোরালো হচ্ছে। দেশের সরকার বিরোধী আন্দোলনের জেরে এখন চিন্তার ভাঁজ পাকিস্তানের কপালে। এমন উত্তেজনার মধ্যেই গত কয়েকদিন ধরে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। তবে ইন্টারনেট বিভ্রাটের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শাহজা ফাতিমা খাজা। ফাতিমা বলেছেন, সরকারিভাবে ইন্টারনেট বন্ধ বা ধীরগতি করা হয়নি। ভিপিএন-এর অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের গতিকে প্রভাবিত করেছে। খবরটি প্রকাশ করেছে জিও নিউজ উর্দু। রবিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শাহজা ফাতিমা খাজা বলেন, ইন্টারনেটের গতি বাড়াতে 4টি নতুন কেবল স্থাপন করা হচ্ছে, যা ইন্টারনেটের গতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আগামীতে ইন্টারনেট ব্যবহারকারীদের যাতে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে। পাক প্রতিমন্ত্রী বলেন, সরকার আইটি সেক্টরের উন্নতির জন্য ব্যাপক পদক্ষেপ নিচ্ছে। আইটি সেক্টর প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার। শাহজা ফাতিমা খাজা আরও বলেন, ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটের সমস্যা হয়েছে। পিটিসিএল কেবলে ত্রুটির কারণে ইন্টারনেটেও সমস্যা হচ্ছে। পাকিস্তান সরকার কাউকে নজরদারির আড়াল করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি প্রতিরোধে আমরা কাজ করছি। জনগণকে নিরাপদ ও সুরক্ষিত ইন্টারনেট পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিশাল বিক্ষোভ হয়েছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতেও আন্দোলন চলছে। এর মধ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার ঘটনা সামনে এলো। মানবাধিকার কর্মী এবং ব্যবসায়ী নেতারা এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। এতে ভঙ্গুর অর্থনীতি আরও সংকটের দিকে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিষয়টি এরই মধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে বলে জানা যায়। কিম
পুতিন বন্ধুত্ব নির্দ্বিধায় বিস্ফোরক এক সংমিশ্রণ। গত জুন মাসে স্বাক্ষরিত পরস্পর সহায়তা চুক্তি যেন আরও পোক্ত করে তুলেছে এই বন্ধুত্ব। এবার তো রাশিয়া উত্তর কোরিয়া বন্ধুত্বের গভীর রসায়ন দেখা গেছে রুশ ইউক্রেনীয় যুদ্ধের ময়দানেও। তবে এসবের মাঝে প্রশ্ন উঠছে, এমন অটুট বন্ধুত্বের নেপথ্যে কোনো তৃতীয় পক্ষের অবদান রয়েছে কি? টানা কয়েক মাস ধরে ইউক্রেনে উত্তর কোরিয়ার মিসাইল দিয়ে হামলা চালাচ্ছেন পুতিনের দেশ রাশিয়া। কয়েকদিন আগেও উত্তর কোরিয়ার মিসাইল দিয়ে কিয়েভে হামলা চালানো হয়। ওই হামলায় বাবা ছেলে নিহত হওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4টি KN-23 মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়। এই মিসাইলগুলো কিমের দেশই রাশিয়াকে দিয়েছে। উত্তর কোরিয়ার দাবি, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো নিয়ম লঙ্ঘন করেনি। কিন্তু স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায় সম্প্রতি রাশিয়ায় 11,000-এর বেশি কন্টেইনার পাঠিয়েছে পিয়ংইয়ং। গেল সেপ্টেম্বরে ভ্লাদিভোস্তকে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন। এরপরই দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয়। খবর আসে, রাশিয়াকে গোপনে মিসাইল এবং আর্টিলারি শেল সরবরাহ করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র এবং মিসাইল প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এরপর গেল জুনে পিয়ংইয়ং সফর করেন পুতিন। সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষার একটি ধারা রেখে চুক্তি সই হয়। জুন মাসের আগ পর্যন্ত পিয়ংইয়ংয়ের একমাত্র সামরিক মিত্র ছিল চীন, কিন্তু ওই চুক্তির পর সেই তালিকায় যুক্ত হয় রাশিয়াও। অধিকাংশ বিশ্লেষকের বিশ্বাস, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে বেশ চিন্তিত বেজিং। গেল জুনে নিউ ইয়র্ক টাইমসে ডেভিড পিয়ারসন ও চোই স্যাংহুন বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি চীনের নতুন মাথা ব্যথার কারণ। মস্কো পিয়ংইয়ং কাছে আসলে স্বাভাবিকভাবেই বেইজিংয়ের উপর উত্তর কোরিয়ার নির্ভরতা কমবে, আর কিম জং উনও নাকি এমনটাই চাইছিলেন। চীনের উপর উত্তর কোরিয়া নির্ভরশীল কতটা তা পরিসংখ্যানই বলে দেয়। সাম্প্রতিক তথ্য বলছে, উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের 95% চীনের সঙ্গে হয়েছে। তবে উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে অস্ত্র ও প্রযুক্তি চুক্তি হওয়ার পর সেই চিত্র বদলে যেতে পারে। চীন খুব ভালো করেই জানে উত্তর কোরিয়ার উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে, তাই রাশিয়ার সঙ্গে চুক্তি হলেও খুব সহসাই চীনের হাত ছাড়বে না উত্তর কোরিয়া।